বেগম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে আলাদা আলোচনা সভায় দলটির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে ঘিরে ষড়যন্ত্র করছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য ক্ষমতাসীনরা বিদেশে যেতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ১ মাস ধরেই রাজপথে আন্দোলন করছে বিএনপি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ। সমাবেশে বিএনপির মহাসচিব জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেয়া সম্ভব না হলে জীবনেরও শঙ্কা রয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে এখন ডাক্তাররাই নিজেরাই বলছেন তিনি জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন। দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, আইনের দোহাই দিয়ে বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার প্রতিটা মুহূর্ত এখন মূল্যবান তার চিকিৎসার জন্য, তার প্রতি এই সরকার সংক্ষুব্ধ। স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে। এদিকে বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, পাক হানাদার বাহিনীর হাতে বন্দী থাকা অবস্থায় প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন বেগম জিয়া। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। যে নেত্রী স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করলেন, যিনি পুরো সময়টা পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, আটক ছিলেন, তার 2 শিশু সন্তানকে নিয়ে তাকে আজকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। এ সময় দাবি পূরণ না হলে সরকারের বিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়া মুক্তিযোদ্ধা নন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিকেলে রাজধানীর ফার্মগেটে এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণেই বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ মিলছে না। নেতিবাচক অবস্থান নিয়ে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পতাকা মিছিল শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে এই বক্তব্যের সমালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, কোনোভাবেই মুক্তিযোদ্ধা হতে পারেন না বেগম খালেদা জিয়া, কারণ তিনি মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে ছিলেন। জিয়াউর রহমান বারবার পাঠিয়েছে লোক যে তুমি চলে আসো, তিনি সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। সীমান্ত পাড়িয়ে মুক্তিযুদ্ধে যোগদান করবো, স্বামীর পাশে যাব, তিনি ক্যান্টনমেন্টে থাকাটাকে নিরাপদ মনে করেছেন, স্বাচ্ছন্দ্য বলে মনে করেছেন। ক্যান্টনমেন্টে থাকলে তো অন্য কিছু হওয়া যায়, বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধা হওয়া যায় না। স্বেচ্ছায় যিনি ক্যান্টনমেন্ট থাকেন, তিনি স্বেচ্ছায় ছিলেন, কাজেই তাকে মুক্তিযুদ্ধ বলে আমি মনে করি আমাদেরকে অপমানিত করেছে, মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে। এদিকে অসুস্থ বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির দাবি ও মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দলটির রাজনৈতিক স্ট্যান্ডবাজিই বেগম জিয়ার চিকিৎসায় বড় বাধা। দেশে যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার দরকার সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন। বিদেশি হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, সেই হসপিটালেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। দেশের বাইরে যে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা, সেটা আইনগত সমস্যা। এই আইনগত সমস্যার মূল বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইনি পথেই হাঁটার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসের বিকেলে জাতীয় সংসদ ভবন চত্বর থেকে পুরো জাতিকে নিয়ে শপথ বাক্য পাঠ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দক্ষিণ প্লাজার আয়োজনে অতিথি হিসেবে থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ তথ্য জানিয়েছেন মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। উৎসব সফল করতে সংসদ ভবনে চলছে শিল্পীদের মহড়া। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আর মাত্র দুদিন পরেই জাতি মেতে উঠবে বিজয়ের উৎসবে। কষ্টার্জিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবার আড়ম্বরের সাথেই উদযাপন করার প্রস্তুতি চলছে পুরো দমে।
একদিকে যেমন বিজয়ের 50 বছরে পা রাখছে জাতি, তেমনি চলছে মুজিব শতবর্ষের ঐতিহাসিক ক্ষণ। তাই উদযাপনে অনুশীলনে ব্যস্ত শিল্পীরা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরই মধ্যে শেষ হয়েছে মূল মঞ্চ নির্মাণের কাজ। মহাবিজয়ের মহানায়ক শিরোনামে জাঁকজমক এই আয়োজনটি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। 2 দিনের এই আয়োজন চলবে 16 ও 17 ডিসেম্বর। বিজয়ের বিকেলে উৎসবের প্রথম দিনে পুরো জাতিকে শপথ বাক্য পাঠ করাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদও। সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরেন মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক। এবার জাতিকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষই এই শপথ অনুষ্ঠানে সেটা সংযুক্ত থাকবেন। সবাই জাতীয় পতাকা হাতে আপনার শপথ করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই শপথ বাক্য উচ্চারণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। সরাসরি অন্তত 3500 বিশিষ্টজন অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাজিয়েছি এবং আমরা আশা করছি যে পুরো প্রোগ্রামটি সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা সম্প্রচার করবে। অনুষ্ঠানে উপস্থিত হতে সবাইকে কোভিড টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কয়েক হাজার মাইল দূরে তুরস্কে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এবং পার্কের উদ্বোধন হয়েছে। এ যেন বিজয়ের মাসে জাতির জন্য এক অনন্য প্রাপ্তি। বাংলাদেশ সময় আজ দুপুরে আঙ্কারায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। এ প্রাপ্তিতে দেশ ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত। তুরস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বাংলাদেশে তখন ঘড়ির কাঁটায় সোমবার দুপুর 2টা। 5,500 মাইল দূরে তুরস্কের বুকে তখন লেখা হচ্ছে অন্য এক ইতিহাস। দেশটির রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর নামের সড়কেই উন্মোচন করা হলো বাংলাদেশের স্থপতির আবক্ষ ভাস্কর্য। কামাল আতাতুর্কের দেশে জাতির পিতার নাম এখন আঁকা হলো স্থায়ীভাবে। উপস্থিত বাংলাদেশিদের আবেগ আর অনুভূতিটা তাই ছিল অন্যরকম। আমরা বাঙালি পরিচয় দেই বঙ্গবন্ধুর জন্য, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আজকে যে বঙ্গবন্ধুর আবক্ষ উদ্বোধন হলো সেটা আমাদের জন্য উত্তর সিটি কর্পোরেশনের একটা গর্বের বিষয়। এতে করে ব্র্যান্ডিং বাংলাদেশ পেল নতুন মাত্রা। বঙ্গবন্ধুর বাংলাদেশের অদম্য অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন পালক। স্বাধীন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর বাস্ট আজকে টার্কিতে ওপেন হলো এবং এখানে অনেক দেশের প্রতিনিধিরাও কিন্তু আজকে আসছে। এই বাসটা হলো, পরে পার্কটা হবে এবং আমরা খুবই আনন্দিত। আর সেই সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিনিয়োগ আরো অধিকতর বাড়ে। আমরা অর্থনৈতিক একটি ডিপ্লোমেসি চালু করেছি এবং আরেকটি পাবলিক ডিপ্লোমেসি। এইগুলো সবই পাবলিক ডিপ্লোমেসির অঙ্গ হিসাবে আমরা কাজ করছি। বাংলাদেশ তুরস্কের সম্পর্ক এগুলো এক ধাপ। শিগগিরই দেশটির স্বাধীনতার জনক কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য স্থাপন করা হবে রাজধানী ঢাকায়। এক অনন্য উদ্যোগ। বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে তুরস্কের বুকে বঙ্গবন্ধুর ভাস্কর্য। বাংলাদেশ আর বঙ্গবন্ধুকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে নতুন মাত্রা পেল এই ভাস্কর্য স্থাপনের মাধ্যমে। এদিকে বিকেলে আনকারার কোচিওরান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্ক উদ্বোধন করা হয়। অত্যাধুনিক পরিবেশ বান্ধব এই পার্কটির প্রবেশদ্বারেই চোখে পড়বে পাথরে খোদাই করা বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত পরিচিতি। রাশেদ লিমন, সময় সংবাদ, আনকারা, তুরস্ক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভাবাচ্ছে কম বয়সীদের। এ অবস্থায় শিশু কিশোরদের মাঝে টিকাদান জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। কিন্তু নতুন বাস্তবতাকে মাথায় না নিয়ে একদম উল্টো পথে হাঁটছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মাসেই 60 ও সম্মুখসারী যোদ্ধাদের বুস্টার ডোজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ওমিক্রনের বিস্তার রোধে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বিশ্বব্যাপী করোনা বিস্তারের শুরুতে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী ছিল বয়স্করা, এমনকি ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্টও কাবু করতে পারেনি কিশোর তরুণদের। তবে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন হঠাৎই বদলে দিয়েছে সব সমীকরণ। অপেক্ষাকৃত দুর্বল হলেও বিভিন্ন দেশে অল্প বয়সীদেরই কাবু করছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনার এই ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকার সুয়ানে শহরে চিত্রটা আরো ভয়াবহ। সেখানকার 2 বছরের নিচের 10% শিশুই এখন হাসপাতালে ভর্তি। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের বিশেষজ্ঞরাও বলছেন 18 বছরের কম বয়সীরা অমিক্রনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক চিত্রের কথা বিবেচনায় নিয়ে দেশে কম বয়সীদের মাঝে টিকাদান জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। ডব্লিউএইচওর অনেক রিসার্চ চলছে যে আসলে কি এটা ইয়াংদের বেশি ইনফেকশন করে নাকি না ইয়াং গ্রুপটা এখনো ভালনারেবল রয়ে গেছে, ওদের ভ্যাকসিনেশন হয়নি সেটার জন্য। অথচ বিশ্বব্যাপী নতুন বাস্তবতাকে আমলে না নিয়ে যেন উল্টো পথে হাঁটছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে কম বয়সীদের টিকাদানের বিষয়টি উপেক্ষা করে এ মাসেই 60 ঊর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি তাদেরকে দেব এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয়, তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এই বিষয়ে কার্যক্রম চলছে। এদিকে অমিক্রন রোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিশেষ আলোচনা হয়। পরে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। এবং এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওনারা সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, সেটা আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন। এদিকে অমিক্রন রোধে সব ধরনের জনসমাগম সীমিত করতে সরকারকে সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ইভ্যালির গ্রাহকের করা মামলায় 8 সপ্তাহের আগাম জামিন পেলেন অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া। আদালত বলেছেন জামিনে থাকাকালীন তাদেরকে কেউ হয়রানি করতে পারবে না। তাদের আইনজীবীরা বলছেন হেনস্থা করতেই এ মামলা। এদিকে চিত্রনায়িকা পরিমণির করা যৌন হয়রানির মামলায় 3 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। অভিনেত্রী মিথিলা, শবনম ফারিয়া ও অভিনেতা তাহসানের বিরুদ্ধে করা মামলার বাদীর অভিযোগ, ইভেলির দায়িত্বে থাকাকালে তাদের উপস্থিতি ও প্রচারণামূলক কর্মকাণ্ডে আস্থা রেখেই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। 4 ডিসেম্বর এই 3 জন সহ 9 জনের বিরুদ্ধে মামলাটি করেন এক গ্রাহক। এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন মিথিলা ও শবনম ফারিয়া। শুনানি শেষে 8 সপ্তাহের জামিন দেন আদালত। জামিনের মেয়াদ শেষ হলে করতে হবে বিচারিক আদালতে আত্মসমর্পণ। তবে এই সময়ে তাদের হয়রানি করা যাবে না। শুনানি অন্তে কোর্ট এটাতে সন্তুষ্ট হয়ে ওনাকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং এর সাথে এও বলেছেন যে 8 সপ্তাহান্তে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে ওনারা যাবেন তখন যেন ম্যাজিস্ট্রেট সেই বেইল আবার ওনাদের কনসিডার করেন। মিথিলা বলছেন হেনস্থা করতেই এই মামলা, ভবিষ্যতে কোনো শিল্পী তার মতো হয়রানির শিকার না হয় এমন প্রত্যাশাও তার। আমার আইনের উপর আস্থা আছে। আমি আশা করছি যে শিল্পীরা অ্যাটলিস্ট হয়রানির শিকার হবে না, শুধু এখন নয় ভবিষ্যতেও। কারণ আমি যখন ইভ্যালিতে যুক্ত হয়েছি তার আগেই ইভ্যালি 40 লক্ষ গ্রাহক ছিল। তো তারা যেভাবে আস্থা রেখেছে আমিও কিন্তু একইভাবে আস্থা রেখেছি। এটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি 100-এর উপরে ব্র্যান্ডকে এন্ডোর্স করেছি, অনেক বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের। তো এই ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এদিকে চিত্রনায়িকা পরিমণির করা যৌন হয়রানির মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ 3 আসামির বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পলাতক এক আসামির। তবে চার্জশিটের বিরুদ্ধে পরিমণির করা নারাজি আবেদন খারিজ হয়ে গেছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল যুগে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই দ্রুতগতির ইন্টারনেট 5G নেটওয়ার্কে প্রবেশ করল দেশ। শিক্ষক, শিক্ষার্থী ও মোবাইল অপারেটররা এতে সন্তোষ প্রকাশ করেছেন। দেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল সেবার আওতায় আনার ক্ষেত্রে আরও গতি বাড়ল। সুখবরটি এলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই। দ্রুতগতির ইন্টারনেট 5Gতে প্রবেশ করল বাংলাদেশ। শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দারা পাচ্ছেন এ সেবা। এছাড়া জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32ও থাকবে এর আওতায়, যা রোববার রাত থেকেই চালু হয়।
আধুনিক যুগের 5Gর নতুন ভার্সনকে একটি মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও মোবাইল অপারেটররা। মহামারীর সময় আমরা দেখেছি যে অনলাইন শিক্ষা অথবা ওয়ার্ক ফ্রম হোম এই জিনিসগুলো কতখানি তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে 5G যদি পেয়ে থাকি সেটা সাধুবাদ জানানোর মতোই একটা উদ্যোগ হবে। ক্লাসে পড়া, প্র্যাকটিক্যাল, ইউটিউবের মাধ্যমে ডেমনস্ট্রেশন সবকিছু খুব তাড়াতাড়ি তারা নখদর্পণে নিয়ে আসতে পারবে। নতুন এ সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। উন্নত বিশ্বের সমকালে 5G কানেক্টিভিটির যুগে প্রবেশের মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার সক্ষমতার ঘোষণা দিল। বিশ্বের নবম দেশ হিসেবে বাংলাদেশ 5Gর সঙ্গে যুক্ত হলো। বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিটক সেবা চালু করতে 460 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার। তবে হ্যান্ডসেটটি অবশ্যই 5G হতে হবে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার আসল লেখককে এ নিয়ে বিতর্কের অবসান করলেন দেশের উচ্চ আদালত। সিরিজটির 260টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের মালিক শেখ আব্দুল হাকিম। এর আগে কপিরাইট অফিসও একই সিদ্ধান্ত নিয়েছিল। থ্রিলার সিরিজ মাসুদ রানা পড়েননি এমন পাঠক খুঁজে পাওয়া বিরল। যে বইয়ের লেখক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। তিনি দাবি করেছিলেন এই সিরিজের প্রতিটি চরিত্র তার সৃষ্টি। গত বছরের জুলাইয়ে মাসুদ রানার আসল লেখককে এ নিয়ে বিতর্ক দেখা দেয়। এ সিরিজের 260টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের মালিকানা দাবি করে তার লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগে কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে আবেদন করেন লেখক শেখ আব্দুল হাকিম। যাচাই বাছাই শেষে আব্দুল হাকিমের পক্ষে মত দেয় কপিরাইট অফিস। কপিরাইট অফিসে হেরে আদালতের দ্বারস্থ হন সেবা প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। উভয় পক্ষের শুনানি শেষে আব্দুল হাকিমের পক্ষেই রায় দেন উচ্চ আদালত। যে আনোয়ার হোসেন ভার্চুয়ালি ভুয়া, মূল ব্যক্তি হলো শেখ আব্দুল হাকিম। এই মামলায় একজন অ্যামিকাস কিউরিও রাখা হয়েছিল। এই অ্যামিকাস কিউরি মহোদয় বলেছিলেন শেখ আব্দুল হাকিমকে পক্ষ করা উচিত ছিল, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ আব্দুল হাকিমকে পক্ষ করা হয়নি। মাননীয় হাইকোর্টের অর্ডারটি পাস হয়ে গিয়েছে, জাজমেন্ট। সো আমরা মনে করি এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। স্পাই থ্রিলারধর্মী সুপারহিরো চরিত্র মাসুদ রানা সিরিজটিকে জেমস বন্ডের বাঙালি সংস্করণ হিসেবে মনে করেন পাঠকরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।